মানে আমাদের পূজাগুই বিএসসিসিআই কোনো ক্লাস মিস করে না, তাই তো? ম্যাম আসলে আমার মায়ের ক্যান্সার হয়েছে, আমি বিগত 1 বছর প্রায় পড়াশোনার বাইরে ছিলাম। এবার আবার শুরু করেছি ওই জন্য, গভর্নমেন্ট এক্সামের ডোন্ট প্রিপারেশনের ওয়ারি, জন্য। ডোন্ট ওয়ারি। হ্যাঁ, পারবে পারবে পারবে। পারবে, নিশ্চয়ই পারবে। তোমার এমনি যথেষ্ট কনসেপ্ট ক্লিয়ার আছে, পারবে। এই 9টা ক্রাইটেরিয়া পড়ে গেলেই কিন্তু এনাফ। ওই গাদা গাদা পপুলেশন এর যে ডেটা, অত ডেটা কিন্তু আমাদের দরকার পড়বে না আরআরবিতে। শুভ সন্ধ্যা সকলকে। বিএসএসসিআই কম্পিটিটিভে সকলকে আরো একবার স্বাগত জানাই। আমরা দেখেছি আজ দুপুরেই এনটিপিসির কিন্তু ভ্যাকেন্সির যে নোটিফিকেশন, শর্ট নোটিফিকেশন, সেটা চলে এসছে এবং আশা করছি আগামী সপ্তাহখানেকের মধ্যে আমাদের হ্যাঁ 2-1 দিনের মধ্যেই আমাদের হয়তো ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। তো বারবার যেটা বলবো, এই সময়টা খুব ভাইটাল, একটা চাকরি ছিনিয়ে নিতেই হবে। এবং বলে রাখি, এনটিপিসির ভ্যাকান্সি মোটামুটি 30,500 মতো যাবে আমি যতদূর শুনেছি, ঠিক আছে? তো 30,500 মতো যেতে পারে ভ্যাকেন্সিটা, মানে বাড়বে। সো আমরা সবসময় হোপ ফর বেস্ট, আশা নিয়ে থাকবো। আর অবশ্যই আমরা একটা খুব ভালো করে প্রস্তুতি নেব, যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের লক্ষ্যে স্বপ্ন পূরণ করতে পারি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির। তো আজকে আর দেরি করব না, ইতিমধ্যে 101 জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমি ম্যাডামকে অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বিএসসিসিআই। যা বলে প্রত্যেকবার শুরু করি, আবারও আরেকবার ধন্যবাদ অমিত স্যারকে প্রত্যেকবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমি ভেবেছিলাম যে কম্পিটিটিভের মতো করেই করব তোমাদের কোয়েশ্চেন আনসার বা পড়াশোনাটা। তো দেখলাম যখন এনটিপিসি খুব তাড়াতাড়ি নোটিশটা দিয়ে দিল, আমরা সেজন্য একদম মেনলি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ধরনের পরীক্ষাগুলো হয় তার সিলেবাস আমি দেখাবো। বাট মেনলি যা আলোচনা সেগুলো এনটিপিসি বেসডই হবে। এনটিপিসি তে কি ধরনের কোয়েশ্চেন এসছে বা কোন কোন অংশ থেকে পড়বো, বা এনটিপিসির CBT 1 CBT 2 এর সিলেবাস কি, আর সেটা আমরা কিভাবে এগোবো। কেমন? আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। এটা মোরাললেস আরআরবির যে জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাসটা রয়েছে, মোটামুটি তোমরা সবাই জানো। ইন্ডিয়ান জিওগ্রাফি আমার যে পার্টটা, যেটা আমি নর্মালি বিসিসিআই তে পড়িয়ে থাকি, জিওগ্রাফি, ইকোনমি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল ইস্যু। তেমন তাই বলে অবশ্যই স্পোর্টস নয়। এনভায়রনমেন্টাল ইস্যু অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, এই 3টে পার্ট আমি মোটামুটি তোমাদের পড়াই। সে বিভিন্ন ব্যাচেই হোক, বিভিন্ন কম্পিটিটিভই হোক, যাই হোক। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের এনটিপিসি সিলেবাসে কিন্তু অমন করে আলাদাভাবে খুব একটা ডিভিশন নেই। কিছু ডিভিশন আমরা আরআরবি, যেই আরআরবি গ্রুপ ডি, এইগুলোতে আমরা কিছু ডিভিশন পেয়ে যাই, যেখানে আমরা এই ভাগগুলো, বিশেষত এনভায়রনমেন্টের ভাগগুলো দেখতে পাবো। কেন বলছি? যখন আমি কোয়েশ্চেন স্টাডি করব, দেখবে এনভায়রনমেন্টের কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আছে। এনভায়রনমেন্টের কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আছে। তাহলে এখানে আমরা টপিক গুলো তোমরা দেখতেই পাচ্ছ। বেসিক্স অফ এনভায়রনমেন্ট, পলিউশন, মেনলি পলিউশন কি করে কন্ট্রোল করব, ওয়েস্ট ম্যানেজমেন্ট, আর এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট, অ্যাসিড বৃষ্টি, ওজোন স্তরের হ্রাস। এই জায়গাগুলো হচ্ছে কোর এরিয়া। দেখবে এখান থেকে আমরা প্রশ্ন কিন্তু পাচ্ছি, আলোচনার মধ্যেই পাবো। গুটি কয়েক প্রশ্ন, সব প্রশ্ন তো আর আলোচনা করতে পারছি না, তো ছোট একটা ক্লাসের মধ্যে বা একটা ক্লাসে এটা সম্ভব নয়, অনেক প্রশ্ন। আমি গোটা 30 কোয়েশ্চেন হয়তো তোমাদের সাথে আলোচনা করবো, তার সাথে সাথে বলবো যে আমরা কিভাবে পড়বো বা কোনটা পড়বো।
কোন কোন অংশটা পড়বো। তাহলে এই গেল জেনারেল যে অ্যাওয়ারনেস, তার মধ্যে জিওগ্রাফির ভাগ আছে, ইকোনমির ভাগ আছে, অ্যান্ড এনভায়রনমেন্টের ভাগ আছে। এই তিনটে ভাগ কিন্তু আছে। এনভায়রনমেন্টের বিভাগটা আরআরবির অন্যান্য যে সমস্ত পরীক্ষা তাতে কিন্তু দিয়ে দেওয়া আছে, বাট এনটিপিসি তে দিয়ে দেওয়া নেই। এনটিপিসির ক্ষেত্রে এটা দিয়ে দেওয়া নেই, কিন্তু প্রশ্ন আমাদের আসে। দেখা যাক এনটিপিসি তে কেমন আছে। দুটো ক্ষেত্রে সিবিটি 1 সিবিটি 2 আমরা দেখবো জেনারেল অ্যাওয়ারনেস, তার মধ্যে 40টা কোয়েশ্চেন আসছে। 40টাই তো আর ভূগোল বা ইয়ের নয়, দুটো ক্ষেত্রেই একই। জেনারেল অ্যাওয়ারনেস সিবিটি 2 তে আমরা দেখবো 50 নম্বর, আরো 10 নম্বর বেড়ে গেল। আমার আজকের ক্লাসে আমাদের এই জিনিসগুলো হয়তো আমার এখতিয়ারে নয়, এগুলো তোমরা অলরেডি করে ফেলেছো বা কিছু বাকি আছে সেটা করবে। এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে একটা পার্ট হচ্ছে জিওগ্রাফি, ইভিএস অ্যান্ড ইকোনমি। এর মধ্যে জিওগ্রাফি এন্ড ইভিএস থেকেই বেশি কোয়েশ্চেন আসে, ইকোনমি থেকে কিন্তু কোয়েশ্চেনের পরিমাণটা অপেক্ষাকৃত কম। এনভায়রনমেন্টেও কোন জায়গা থেকে আসে, জিওগ্রাফিতেও কোন জায়গা থেকে আসে, সেই জায়গাগুলো আমরা দেখতে দেখতে যাব ধীরে ধীরে। এবার একটা এক্সট্রা জিনিস আছে, দেখো আমি পরিষ্কার লিখে দিচ্ছি, আরআরবি এনটিপিসি সিলেবাস। এই সিলেবাসে আমরা যদি খুব ভালো করে দেখি, আমি এখানে অন্যান্য কোনো সাবজেক্টে নিইনি, শুধুমাত্র জিওগ্রাফিটা আমি দেখিয়েছি। শুধু জিওগ্রাফি যদি দেখি, কি দেখবো, ভারত এবং তার প্রতিবেশী দেশ মেনশন করে দিচ্ছে। ভারতের প্রাকৃতিক ভূগোল, সামাজিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক। মজা দেখো, এখানে ওয়ার্ল্ড, তার মানে পৃথিবীর ভূগোলও পড়তে হবে। এটা শুনে অনেকের হয়তো ভয় লাগতে পারে, বাপরে বাপ, পৃথিবীর ভূগোল তো কত ভূগোল পড়বো। এটাও আমরা ট্যাক্টফুলি পড়বো। কোন অংশগুলো পড়বো যখন কোয়েশ্চেন আলোচনা করব তখনই কিন্তু দেখতে পাবে। আরেকটা কি, ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়া। কেউ কি কখনো ভেবেছো যে আলাদা করে ইন্ডিয়ান ইকোনমিক জিওগ্রাফি দিয়েই দিল, তারপরে আবার ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়া আলাদা করে কেন দিয়েছে? কারণ আমরা রেলের পরীক্ষা দিতে যাচ্ছি, লার্জেস্ট ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া, তাই না? তাহলে সেক্ষেত্রে রেলের যে ট্রান্সপোর্ট সিস্টেমটা, কোথা দিয়ে কি ট্রেন ইত্যাদি ইত্যাদি, এই সম্বন্ধে কিন্তু আমাদের জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে। আজকে আমি এই জায়গাটা একটু গাইড করে দেবো, কিছু তথ্যও দিয়ে দেবো যে এই জায়গা থেকে আমরা কি কি মনে রাখবো। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি আর ফ্লোরা অ্যান্ড ফনা। এই হঠাৎ করে এক একটা প্রাণীর নাম দিয়ে দেয়, এক একটা উদ্ভিদের নাম দিয়ে দেয়, সেগুলো ভারতবর্ষের কোথায় অবস্থিত বা কি ধরনের প্রাণী, এরকম প্রশ্ন কিন্তু আমরা পাবো। শুধু ভারতবর্ষ না, আমরা দেখবো ওয়ার্ল্ডেও দিয়েছি। আবারও বলছি, ওয়ার্ল্ড নিয়ে কেউ ভয় পাবে না। ওয়ার্ল্ডে কিন্তু মিনিমাম মানে খুব সিম্পল টাইপের কোয়েশ্চেন আসে, ভেরি সিম্পল। নর্মাল যেগুলো জিকের কোয়েশ্চেন আছে পৃথিবীর সম্বন্ধীয়, সেরকমই প্রশ্ন আসে। এবার সেগুলো কিছুটা জিওগ্রাফি রিলেটেড। এই যা নর্মাল জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস এর যে প্রশ্ন তোমরা পড়ে থাকো সেগুলোই সাধারণ জিকে প্রশ্ন। এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট পার্ট রেলের পরীক্ষার জন্য, আর রেলকে ফোকাস করেই বলবো, রেলের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও ফিজিক্যালের মধ্যে আমরা দেখবো ভারতের অবস্থান, লোকেশন, নেবারিং কান্ট্রি, আর কি ইম্পর্টেন্ট দেখবো, রিভার, রিভার আর লেক। এবার চলে আসি, এটা 2020 ওয়েটেজ এনটিপিসি জেনারেল অ্যাওয়ারনেস। আমি খালি আমার জিওগ্রাফিটা দেখাচ্ছি। দেখো মোটামুটি 6টা থেকে 7টা প্রশ্ন এসছে, হিস্ট্রিতে 7টা এসছে, জিওগ্রাফিতে 6টা এসছে। তো 6-7টা প্রশ্ন খুব একটা কম নয়। মেবি 6টা এসছে, কোনোবার হয়তো 8টা এলো কি 9টা এলো। তো এই 8-9টা প্রশ্ন কিন্তু আমাদের অনেকভাবে চাপে ফেলে দিতে পারে। আমি শুধু জিওগ্রাফির জায়গাটা দেখালাম, যেমন বাকি জায়গা আমি কিন্তু গেলাম না। আমরা ওয়েটেজটা যদি দেখি তাহলে বুঝতে পারছি মোটামুটি কতগুলো প্রশ্ন আমাদের জিওগ্রাফির পার্ট থেকে আসতে পারে। কেমন? এবার যে সাবজেক্ট
টপিকগুলো বা যেই জায়গাগুলো আমরা পড়াবো তোমাদের সিলেবাসে আছে কি না আছে, যেগুলো লেখা আছে এনটিপিসি, সেগুলো ছাড়াও আমরা এক্সট্রা কিছুও কিন্তু পড়াবো। তার কারণ আমাদের কোয়েশ্চেন বলছে ওগুলো ছাড়াও এনটিপিসি তে কিন্তু প্রশ্ন আসছে। লিখে দিয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি, বাট ভূগোলের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন আমরা এনটিপিসি তে পাচ্ছি। আমি এনটিপিসি মার্ক করেই বলছি, কারণ এনটিপিসি তেই আমি প্রশ্নগুলো পেয়েছি। কেমন? কি কি ইন্ডিয়া ইন সারাউন্ডিংস, মানে ভারত আর তার পার্শ্ববর্তী দেশ। দেশ যখন পড়বো তাহলে অবশ্যই কান্ট্রি অ্যান্ড দেয়ার ক্যাপিটাল হয়ে যাবে। তাহলে এটা একটা জিকের সাথে আমাদের চলে গেল। ভারতের ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি থেকে এখানে বলতে গেলে মূলত ওই কোন পর্বত কোথায় অবস্থিত, তার উচ্চতম শৃঙ্গ। ভারতের নদ নদী এবং লেক, এই জায়গা থেকে কিন্তু ট্রিকি কোয়েশ্চেন। কেমন ট্রিকি কোয়েশ্চেন একটু পরেই দেখতে পাবে। তাহলে এই জায়গাটা একটুখানি গুরুত্ব দিয়ে পড়বো। জলবায়ু থেকে খুব একটা আহামরি প্রশ্ন আমরা আসতে দেখিনি। আবার কৃষিজ সম্পদ কিন্তু পড়তে হবে, কারণ এই জায়গাগুলো একদম নর্মাল মুখস্থের জিকের জায়গা। কোন শস্য উৎপাদনে কে প্রথম র্যাঙ্ক করে, জানি এটা ভেরি ভেরি ডিফিকাল্ট, কিন্তু এই জায়গাটা আমাদের পড়তে হবে। এই জায়গাতে কিন্তু প্রশ্ন আসে, 2-3টে প্রশ্ন আসে। খনিজ এবং শক্তি, এক্ষুনি দেখাবো, দেখবে খনিজ এবং শক্তির মধ্যে থেকে প্রশ্ন এসছে। এবং এমন নয় তোমরা অনেকেই করো যে 1 নম্বর র্যাঙ্ককে পড়ে চলে গেলে, অপশনে 1 নম্বর র্যাঙ্ককে দেয়নি, 2-3কে জানোই না ভাই, তখন কি করে লিখবে? অ্যাটলিস্ট 3-4 অব্দি জেনে যাবে। 1, 2, 3, 4 কারা কারা আছে প্রত্যেকটা একটা কলাম বানাবে, বানিয়ে ওটা করে রাখবে। নেক্সট ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই। আবার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড, এই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেডে আমরা দেখব ওয়ার্ল্ড ট্রেডও কিন্তু যুক্ত। কেন ওয়ার্ল্ড ট্রেড যুক্ত? কারণ ওয়ার্ল্ড ট্রেডের সাথে ইন্ডিয়ান ইকোনমির একটা সম্পর্ক আছে, যার জন্য আমরা দেখবো ডাব্লিউটিও থেকে কিন্তু প্রশ্ন আসছে। আর জনসংখ্যার মিনিমাম কিছু তথ্য, খুব যে আহামরি তথ্য আমাকে জেনে ফেলতে হবে তা নয়। ভারতের লাস্ট সেন্সাস ইয়ার কবে? 2011। এই 2011-তে ভারতের জনঘনত্ব কত ছিল, কোনটা সর্বাধিক জনবহুল দেশ, এই জনবহুল রাজ্য, কোনটা জনবিরল রাজ্য, কোথায় লিটারেসি রেট বেশি, কোন স্টেটে সেক্স রেশিও মানে নারী পুরুষ অনুপাত বেশি, কোথায় কম। এই তথ্যগুলো কিন্তু মিনিমাম, যে শব্দগুলো বললাম ওর বাইরে থেকে কিন্তু প্রশ্ন নেই। কি কি? লিটারেসি রেট, সেক্স রেশিও মানে সাক্ষরতার হার, নারী পুরুষ অনুপাত, শিশু নারী পুরুষ অনুপাত, জনঘনত্ব, মোট জনসংখ্যা, মোট নারী জনসংখ্যা, মোট পুরুষ জনসংখ্যা, মোট গ্রামীণ জনসংখ্যা, মোট শহরের জনসংখ্যা। এই যে 9টা বললাম, এই 9টা অনুযায়ী ভারতের কোন রাজ্য প্রথম, কোন রাজ্য শেষ, কোন কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম, কোন কেন্দ্রশাসিত অঞ্চল সব থেকে কম। এই 9টা ক্রাইটেরিয়া পড়ে গেলেই কিন্তু এনাফ। ওই গাদা গাদা পপুলেশন এর যে ডেটা, অত ডেটা কিন্তু আমাদের দরকার পড়বে না আরআরবিতে কোনোভাবে, কারণ এখান থেকে মিনিমাম যেগুলো সেগুলো আসবে। যেমন কেরালার নারী পুরুষ অনুপাত সর্বাধিক, কেরালার সাক্ষরতাও সর্বাধিক, বিহারের সাক্ষরতা সব থেকে কম, হরিয়ানার নারী পুরুষ অনুপাত সব থেকে কম। তাহলে এই জিনিসগুলো অন্তত আমাদের জেনে যেতে হবে। যে 9টা ক্রাইটেরিয়া আমি বলে দিলাম, সেই 9টা ক্রাইটেরিয়া কিন্তু এই জনসংখ্যার মধ্যে থেকে জেনে যেতে হবে, এর বেশি নয়। আমাদের পড়াটাকে অনেক কনসাইজ করতে হবে, কারণ ভারত এবং পৃথিবী প্লাস ইকোনমি এনভায়রনমেন্ট এতগুলো নিয়ে বিশাল জায়গা, আমরা কিভাবে সেটাকে কনসাইজ করব। নেক্সট দেখো, স্টাডি করে আমরা যেটা দেখছি, যেটা আমাদের লেখাই নেই, কোথাও লেখা নেই, বিভিন্ন কম্পিটিটিভ, বিভিন্ন রেলের কম্পিটিটিভ, ইভেন এনটিপিসি এর প্রথম দুটো জায়গা টপিক দেখো, সৌরজগৎ এবং পৃথিবীর গতি, বায়ুমণ্ডল, এই দুটো থেকে মারাত্মকভাবে প্রশ্ন আসছে। আর অন্য যে টপিক গুলো আছে, শিলা, জোয়ার ভাটা, গ্রহণ, ভূমিকম্প,
এগুলো থেকেও প্রশ্ন আসছে। এবার গ্রহণ, বায়ুমণ্ডল, সৌরজগতের বেশ কিছু প্রশ্ন যেগুলো কিনা ফিজিক্স রিলেটেড। এবার তুমি ঠিক করতে পারবে না এটা ফিজিক্সের কোশ্চেন না ভূগোলের কোশ্চেন। অনেকগুলো কিন্তু ফিজিক্স রিলেটেড। তাহলে এই যে সৌরজগতের কোন গ্রহ কোনটা বামন গ্রহ, কোনটা নাইন্থ প্ল্যানেট, এই তথ্য তো আমার ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে পড়ে না, বাট এই কোশ্চেন আমাদের এসছে। তাহলে ম্যাডাম কত পড়বো? এখানেও কিন্তু আমরা মিনিমাম তথ্য জানবো, মিনিমাম। ছোট ছোট ক্লাসের বইগুলোতে দেখবে এইগুলো সম্বন্ধে ওই ছোট বক্স বক্স করে করে ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে পড়তে পারি। আর আমরা যখন পড়াবো আমরা তো ওভাবেই পড়াবো, কারণ সব কিন্তু একসাথে যদি দিয়ে দিতে ওই জেনারেল অ্যাওয়ারনেস 50-এর মধ্যে তুমি কি শুধু ভূগোলই পড়বে, অন্য কিছু কি পড়বে না? সবই পড়বো, কিন্তু সেটা আমাদের কনসাইজ ওয়েতে পড়তে হবে। নেক্সট, আর এগুলো নিয়ে আমি বেশি বলবো না, শুধু এনভায়রনমেন্টের জায়গাটা বলবো। ইকোনমি দেওয়া আছে, বাট ইকোনমি নিয়ে আজকে আমি কিছু বলবো না। পরিবেশের মধ্যে পরিবেশের যে কনসেপ্ট, সেই থেকে কিন্তু খুব একটা প্রশ্ন নেই, খুব কম। বাস্তুতন্ত্র, পরিবেশ, বাস্তববিদ্যা ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন বেশিরভাগ থাকবে দূষণ এবং পরিবেশগত আন্দোলন। তাহলে এই জায়গাটাকে আমাদের আলাদা করে নিতে হবে। আর কিছু দুর্যোগ বিপর্যয় থেকে দু একটা টুকটাক প্রশ্ন থাকে যেগুলো ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথেই রিলেটেড। ধরো কোনো সাইক্লোন হলো, সেটা যেমন এখানেরও টপিক, আবার সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এরও টপিক। লাস্ট আমাদের রেমাল সাইক্লোন হয়েছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, দূষণ এবং পরিবেশগত আন্দোলন যে কোনো সরকারি চাকরির পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই জায়গাটা কিন্তু চাপ দেওয়ার মতো হয়ে যায় অনেক সময়। মানে এগুলো আমরা মোটামুটি একটা রিডিং মেনে চলে যাই, বাট এই জায়গা থেকে আমরা দেখো প্রশ্ন আছে, ভালো পরিমাণ প্রশ্ন আছে। ইন্ডিয়ান ইকোনমি নিয়ে আমি আজকে খুব একটা বলছি না, তবে মোটামুটি মনে রাখবে যে যাই পড়ি ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আবার ইকোনমি কোনখানটায় পড়বো, যেই পরিকল্পনাগুলোতে ভারতের রেলওয়ে ব্যবস্থার উন্নতি হয়েছে বেশি। নর্মালি যখন আমরা কম্পিটিটিভ দিই তাতে আমরা যেভাবে ইন্ডিয়ান ইকোনমি পড়ি, রেলের ক্ষেত্রে যখন আমরা ইন্ডিয়ান ইকোনমি পড়বো তখন কিন্তু আমরা কি করব না, যে সমস্ত পরিকল্পনাগুলোতে এই রেলওয়ের উন্নতির জন্য হয়েছে বা নতুন কিছু হয়েছে, সেই জায়গাগুলোকে জোর দিয়ে পড়বো। সব আমার যে পড়ে ফেলতে হবে তা কিন্তু নয়। যেমন যথেষ্ট ভাস্ট সিলেবাস, ইন্ডিয়ান রেলওয়ের মতোই ভাস্ট। দেখো আমাদের বন্দে ভারত ব্যাচ তোমরা অনেকেই জানো, স্যারও বলেছেন শুরু হচ্ছে। সুতরাং যদি আমরা যুক্ত হই বা না হই, আমাদের সাথে টাচে থেকো। যখন যেমন ক্লাস হবে তোমরা সেটা দেখতেও পাবে, এবং আশা করি এটা তোমাদের ক্ষেত্রে হেল্পফুলই হবে। কেমন? নেক্সট, এবার আশা করি একটুখানি হলেও বোঝা গেল যে আমরা জিওগ্রাফির কোন কোন অংশগুলো পড়বো এবং কোন কোন অংশে জোর দেব। আমি আবারও রিপিট করছি, যেহেতু রেলওয়ের পরীক্ষা, ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়া, এই জায়গাটা অন্যান্য কম্পিটিটিভে আমরা খুব একটা জোর দিয়ে পড়াই না, বাট রেলওয়ের পরীক্ষা যখন, তখন কিন্তু ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়াকে জোর দিতে হবে। স্পেশালি কি ট্রান্সপোর্ট না, রেলওয়ে ট্রান্সপোর্ট। তোমাদের আশা করি ইতিহাস ম্যাডাম সুস্মিতা ম্যাডাম রেলের হিস্ট্রিটা পড়িয়ে দিয়েছিলেন। কেমন? আমি আর হিস্ট্রিটা আজকে বলবো না। কেমন? এবার দেখো প্রথম দুটো প্রশ্ন দেখো, সূর্য কেন্দ্রিক তত্ত্ব কে আবিষ্কার করেছিলেন? এটা কি ইন্ডিয়ান জিওগ্রাফির কোনো প্রশ্ন নয়, এটা সৌর জগৎ এবং পৃথিবীর গতি। সূর্য কেন্দ্রিক, বা এটা সূর্য কেন্দ্রিক না দিয়ে ইচ্ছে করে বাংলা হরফে ইংলিশ টার্মটাও দিয়ে দিতে পারে। আমি বাংলায় পুরো অনুবাদ করেছি তাই, কিন্তু তোমরা যখন বাংলা কোশ্চেন পাবে ওই সূর্য কেন্দ্রিক তত্ত্ব লেখা থাকবে না। কি লেখা থাকবে লিখে নাও, যাদের মানে হয়তো ইংলিশে একটু অসুবিধা থাকতে পারে বা জানো না, তারা লিখে নাও। এটাকে আমরা বলি হেলিওসেন্ট্রিক থিওরি। হেলিওসেন্ট্রিক থিওরি।
এই হেলিওসেন্ট্রিক থিওরি মানে কি, যে দেখো ছবিটা আমি দিয়ে দিয়েছি, সূর্য সেন্টারে, তার চারপাশ দিয়ে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে। এই তত্ত্বটা প্রথম দেন নিকোলাস কোপারনিকাস, অন্য আর কেউ নয়, নিকোলাস কোপারনিকাস। এবং এই আরেকজনের নাম দেখছি জোহান্স কেপলার, এটা তো ম্যাডাম বলে দিলেন, কিন্তু এর সাথে যুক্ত যেটা জোহান্স কেপলার, ইনি প্রথম বললেন এখানে দেখো কক্ষপথগুলো বৃত্তাকার আছে। যখন হেলিওসেন্ট্রিক থিওরির কথা বলা হয়েছিল তখন এরম কক্ষপথের কথাই বলা হয়েছিল, মানে এটা কিন্তু পৃথিবী বা অন্যান্য গ্রহের অ্যাকচুয়াল কক্ষপথ নয়। পৃথিবী বা অন্যান্য গ্রহের অ্যাকচুয়াল কক্ষপথ কিন্তু উপবৃত্তাকার, ওভাল শেপেড। এটাই যে ওভাল শেপেড, সেটা কে বললেন? সেটা বললেন জোহান্স কেপলার। তাহলে গ্রহগুলির কক্ষপথ বা অরবিট যে উপবৃত্তাকার, সেইটা কিন্তু কারা বলছে, কে বলছেন? জোহান্স কেপলার। তাহলে এই জায়গা থেকে আমরা দেখো দুটো কোয়েশ্চেন অলরেডি পেয়ে গেলাম হিসাব মতো, যেটা আমাদের সিলেবাসেই নেই, বলা নেই, আরআরবি কোথাও বলেনি এই জায়গাগুলো। বাট প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন রয়েছে। আমি প্রতিটা পেপার খুলে খুলে স্টাডি করেছি, প্রত্যেকটাই কিন্তু এইরকম একটা সৌরজগৎ থেকে প্রশ্ন আছে। নেক্সট, নিচের কোনটি শব্দ দূষণের প্রভাব নয়? পড়ার সময় কোয়েশ্চেন খুব ভালো করে পড়বে, এগুলো তো সবে এলিমিনেশন টেস্ট। কাটার জন্য কি করা হয় না, নেগেটিভ কোয়েশ্চেন বলে এগুলোকে, নয় না বাচক প্রশ্ন দেওয়া হয়। তাহলে অবশ্যই শব্দ দূষণে প্রাণীর মৃত্যু হতে পারে কিভাবে? হার্টবিট বেড়ে গেলে, উচ্চ রক্তচাপ হতে পারে, টিনিটাসটা কি রোগ? টিনিটাস এক প্রকার কানের রোগ, মানে কান শুনতে না পাওয়া রোগ। যখন আমরা খুব উচ্চ স্বরে কোনো এক নাগাড়ে আওয়াজ শুনি, শুনতে শুনতে আমাদের কানের শ্রবণ শক্তি কমে যায়, তখন আমরা হুইসপারিং, আস্তে আস্তে কথাও শুনতে পাই না, একে আমরা বলি টিনিটাস রোগ। তাহলে এই তিনটেই তো শব্দ দূষণের প্রভাব। ওজোন হ্রাস, আচ্ছা যদি আমি একটাও না জানি, টিনিটাসটা তো জানি না ভাই, কি করব? ওজোন হ্রাস, ওজোনটা তো শব্দ দূষণের ক্ষেত্রে ফলে হচ্ছে না। আমরা প্রত্যেককে জানি যে সিএফসি গ্যাস ক্লোরোফ্লোরোকার্বনের জন্য হচ্ছে। তাহলে ক্লোরোফ্লোরোকার্বনের জন্য যদি হয়, তাহলে এটা অবশ্যই শব্দ দূষণের প্রভাব নয়। এটা তাহলে কোন দূষণের প্রভাব? বায়ু দূষণের প্রভাব। শব্দ দূষণের তো নয়, কিন্তু কোন দূষণ? বায়ু দূষণের প্রভাব, এয়ার পলিউশন। নেক্সট চলে আসবো, নিচের কোন ধরনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না? এর মধ্যে অর্ধেক রশ্মির তো নামই শুনিনি অনেকে, বিশেষত আমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, হার্ডকোর আর্টস ব্যাকগ্রাউন্ড যাদের, তারা অনেকে আমরা এই সমস্ত রশ্মির নামই শুনিনি। প্রশ্নটা কি দিয়েছে? বায়ুমণ্ডলে প্রবেশই করে না এইসব রশ্মি। তারা দৃশ্যমান আলো, অতি বেগুনি রশ্মি, এক্স রে, রেডিও তরঙ্গ, এর মধ্যে একমাত্র এক্স রে প্রবেশ করতে পারে না। এই যে ছবিটা দেওয়া আছে খুব ভালো করে দেখে নাও, পেনিট্রেট আর্থস অ্যাটমসফিয়ার, আমি একটু জুমও করে দিতে পারি, নাহলে এইটুকু থেকে দেখা যাবে না। দেখা যাচ্ছে ইয়েস নো করে লেখা আছে। তাহলে কারা প্রবেশ করতে পারে না? আমরা দেখতে পাচ্ছি গামা রে, এক্স রে, অতি বেগুনি রশ্মি কিন্তু পার্টলি প্রবেশ করতে পারে। কেন পার্টলি প্রবেশ করতে পারে? তার কারণ হচ্ছে যে এই যে বায়ুমণ্ডলের একটি স্তর আছে, ওজোন স্তর, সেই ওজোন স্তর কোন স্তরের মধ্যে অবস্থিত? না স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত এই ওজোন স্তর কিন্তু এই আল্ট্রাভায়োলেট রে-কে শোষণ করতে পারে। তাহলে এ তো বাকি স্তরগুলো পেরিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার অব্দি চলেই এলো। আজকে আমি আলোচনা করব না, কারণ প্রচুর ভিডিও আছে আমার ইউটিউবে। এর আগেও ফ্রি ক্লাসে আমি বায়ুমণ্ডলের স্তরায়ন বহুবার পড়িয়েছি, যার জন্য বায়ুমণ্ডলের স্তরায়ন নিয়ে আমি একটি কথাও এখন বলবো না। সেগুলো কিভাবে মনে রাখবো, কি কি ট্রিক্স, সব বলা আছে। সেগুলো যদি কেউ সময় পাও একটু দেখে নেবে, বিএসসিআই জিওগ্রাফি ইত্যাদি সার্চ করলেই, কম্পিটিটিভ সার্চ করলেই পেয়ে যাবে তোমরা।
তো সেক্ষেত্রে আমরা কি দেখছি, এখান থেকে শুধু এক্স রে জানলাম, বাকিগুলো জানলাম না। যদি বাকি একটা দেয় তখন কি করবো? তাহলে আমাদের জানতে হবে এই মাইক্রোওয়েভ রেটা, এই মাইক্রোওয়েভ রে যেটা মোবাইল আর এই মাইক্রোওয়েভ কে অপারেট করছে, কেমন? এই মাইক্রোওয়েভ রে আর এক্স রে অ্যান্ড গামা রে, এই তিনটে রে বায়ুমণ্ডল দিয়ে প্রবেশ করতে পারে না। দৃশ্যমান আলো, অর্থাৎ যে আলোটা আমরা দেখতে পাই, সাদা আলোটা, বাকিগুলো করতে পারে। আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, আংশিকভাবে অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে, কেমন? নেক্সট, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? যখন আমরা গ্রিনহাউস গ্যাস করব, এর ছোট্ট ফর্ম হচ্ছে GHG, তখন আমরা তো এই লিস্টটা পেয়েই যাব কোন কোনগুলো গ্রিনহাউস গ্যাস। নাইট্রাস অক্সাইড, সালফার, হেক্সাফ্লোরাইড, মিথেন, সবগুলোই গ্রিনহাউস গ্যাস। একমাত্র কপার ডাই অক্সাইড কোনো গ্রিনহাউস গ্যাস নয়। এবার এর মধ্যে যখন পড়াচ্ছি বলেই দিই, মিথেন হচ্ছে সব থেকে সর্বাধিক ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস। যদি প্রশ্ন আসে যে কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস, তাহলে উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। কেন? কার্বন ডাই অক্সাইড আয়তনে বেশি আছে, আয়তনে বেশি আছে। আর যদি প্রশ্ন আসে কোনটি সর্বাধিক ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস, তাহলে উত্তর হবে মিথেন। তাহলে যখনই একটা জিনিস পড়বো তার সাথে রিলেটেড জিনিসগুলো কিন্তু আমাদের পড়ে রাখতে হবে, কেমন? নেক্সট দেখবো জায়াকওয়ারি প্রকল্প, যা আমাদের ভারতবর্ষের অন্যতম যে বড় সেচ প্রকল্পগুলো আছে তার মধ্যে একটা। এটা কোন নদীর ওপর? গোদাবরী নদীর ওপর অবস্থিত। তাহলে বাকি যে নদীগুলোর নাম দেওয়া আছে, যার মধ্যে এই নাগার্জুন সাগর প্রকল্প প্রচুর বার এসছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়। তোমরা যদি আমার আগের সব ফুড এসআই এর ভিডিও টিডিও গুলো দেখো, যেগুলো আমরা বিএসসিসিআই থেকে করেছি, সেখানেও দেখতে পাবে এই প্রশ্নটা কিন্তু এসছে কৃষ্ণা নদীর ওপর বহুবার। তার কারণ কি, এই প্রকল্পটা যখন সবুজ বিপ্লব হচ্ছে, বিভিন্নভাবে সেচ ব্যবস্থার ইন্ট্রোডাকশন হচ্ছে, শুরু হচ্ছে, তখনকার সময়কার প্রকল্প। ভেরি ইম্পর্টেন্ট নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর প্রায়ই আসে বিভিন্ন কম্পিটিটিভে। নেক্সট, নর্মদা নদীর উপর কেন এই সর্দার সরোবর প্রকল্প খুব গুরুত্বপূর্ণ? অনেকগুলো প্রকল্প আছে। এই সর্দার সরোবর প্রকল্পের উপরেই কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে উঠেছিল এর এগেনস্টে, যার জন্য এটাকে আমার একটা আলাদা ইম্পর্টেন্স আছে পরিবেশগত। আর তাপি নদীর ওপর আমরা দেখবো উকাই সেচ প্রকল্প। এই উকাই আবার মনে রাখবে, অনেক সময় আমরা গন্ডগোল করে ফেলি, যা ম্যাডাম তো পড়েন উকাই সেচ প্রকল্প, উকাই রিভার ড্যাম, তাহলে উকাইতে তাপবিদ্যুৎ কেন্দ্র বলছে কেন? দুটোই আছে, যেমন আমাদের ফারাক্কাতে আছে। ফারাক্কাতে যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তেমনি ভাবে জলবিদ্যুৎ কেন্দ্রও আছে, কেমন? তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমরা ওইখানে ফারাক্কা দেখলাম বা উকাইকে তাপবিদ্যুৎ কেন্দ্র ভেবে উকাইতে সেচ প্রকল্প ওই অপশন ধরলাম না, তাহলে কিন্তু হবে না। এই দুটির ক্ষেত্রেই উভয়ই আছে। নেক্সট দেখবো, নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? এটা মোটামুটি বোধহয় সবার জানা। শুধুমাত্র বৃহত্তম না, এটা উচ্চতম হিমবাহ, সিয়াচেন হিমবাহ। কোন পর্বত রেঞ্জে, কোন মাউন্টেন রেঞ্জে? কারাকোরাম, কারাকোরামে সিয়াচেন। এবং এটাই আমাদের নর্দার্ন মোস্ট বর্ডার, যেখানে আমাদের সৈনিকদের, সেপাইদের পোস্টিং করা আছে। নেক্সট যে হিমবাহগুলোর নাম দেওয়া আছে, গঙ্গোত্রী হিমবাহটার সাথে আমরা পরিচিত, তার থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট দুটো হিমবাহ ড্র্যাং ড্রং, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে ড্র্যাং ড্রং। এই ড্র্যাং ড্রং হিমবাহ হচ্ছে জাসকার নদীর হিমবাহ, এখান থেকে জাসকার নদী বেরিয়েছে। আর সাফাত হিমবাহ, এখান থেকে অলকানন্দা নদী বেরিয়েছে।
যেই অলকানন্দার কিছুদিন আগেই আমরা দেখলাম ঋষিখোলার কাছে কি হলো, বন্যা হলো। বদ্রীনাথের নিকট দিয়ে প্রবাহিত অলকানন্দা, সেইখানে আমরা দেখবো এই অলকানন্দা সৃষ্টি হয়েছে সাফাত হিমবাহ, বা এর ভালো নামটা হচ্ছে শতপন্থ হিমবাহ। শতপন্থ হিমবাহ, এই শতপন্থ হিমবাহকে আমরা ছোট করে বলছি সাফাত হিমবাহ। নেক্সট, এই জায়গাটা আবার ভেরি ইম্পর্টেন্ট, কেমন? হ্রদ, ফুরিয়ে ফিরিয়ে একটা না একটা প্রশ্ন থাকবেই এই জায়গায়। নিচের থেকে আলাদা বা বিজোড় মানে ডিফারেন্ট যেটা, সেটা বেছে নি। ডাল লেক, ভেম্বানাদ লেক, উলার লেক, সাম্বার লেক। কেন বেছেছি সাম্বার লেককে? ডাল লেক, না এটা সাম্বার লেক হবে না, হ্যাঁ এটা ভেম্বানাদ লেক হবে। এটা সাম্বার লেক হবে না, সরি, এটা ভেম্বানাদ লেক হবে। ইট শুড বি ভেম্বানাদ লেক। কেন আমরা বাছলাম ভেম্বানাদ লেককে? দেখি, ভেম্বানাদ লেক আর সম্বর লেক, এই দুটোই লবণাক্ত জলের হ্রদ। ভেম্বানাদ লেক কোথায় অবস্থিত? কেরালায়। আর সম্বর লেক কোথায় অবস্থিত? না রাজস্থানে, সাম্বার লেক রাজস্থানে অবস্থিত। ডাল লেক এবং উলার লেক দুটোই কাশ্মীরে অবস্থিত, দুটোই কিন্তু কাশ্মীরে অবস্থিত। এবার ভেম্বানাদ আর সম্বর দুটোই লবণাক্ত জলের হ্রদ। উলার আর ডাল লেক দুটোই মিষ্টি জলের হ্রদ। তাহলে ভেম্বানাদকে বাছলাম কেন? ভেম্বানাদ হচ্ছে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি হ্রদ। এটা অ্যাকচুয়ালি হ্রদ নয়, এটা উপহ্রদ, যার একটা আউটলেট মানে একটা মুখ সমুদ্রের সাথে যুক্ত, আর বাকি সবগুলোই কিন্তু অন্তর্দেশীয় হ্রদ। ডাল লেক, সম্বর লেক, উলার লেক এর চারদিকে কিন্তু স্থলভাগে ঘেরা, চারদিকে স্থলভাগে ঘেরা। তাই জন্যে এটাকে আমরা কোনটাকে আলাদা করে দিলাম না, ভেম্বানাদকে। নাহলে ওই কন বানেগা করোড়পতির মতো 50-50 করতে হতো। যা বাবা, 50-50 দুটো উড়ে গেল, ডাল আর উলার দুটোই তো পরে রাখলো লবণাক্ত জলের হ্রদ। কিন্তু কি ডিফারেন্স আছে? ডিফারেন্স হচ্ছে ভেম্বানাদ লেক কিন্তু অ্যাকচুয়ালি উপহ্রদ, এর একটা মুখ সমুদ্রে খোলা। আমি দ্বিতীয় প্রশ্নটা বলবার আগে, 8 নম্বর বলবার আগে তোমাদের কতগুলো তথ্য দিতে চাই। কিরকম? এখান থেকে বেশ ভালো প্রশ্ন আসে। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ, বৃহত্তম উপকূলীয় হ্রদ মানে লেগুন। আবার বলছি, হয়তো উপকূলীয় হ্রদ এই শব্দটা দিল না, দিয়ে না দিয়ে কি দিল? লেগুন, LAGOON, লয়কার গয়হস্যু দন্তন্য, লেগুন বা উপহ্রদ। এটা কোনটা? চিল্কা, চিল্কা। সব থেকে বড়, বা বড় বলবো না, সব থেকে উঁচু, হাইয়েস্ট অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ, মানে যার চারপাশ ল্যান্ড দিয়ে ঘেরা, সর্বোচ্চ, সেটা হচ্ছে প্যাংগং। আর দীর্ঘতম হ্রদ, এটাও কিন্তু আবারও উপহ্রদ, উপকূলীয় হ্রদ। তাহলে ভেম্বানাদ, এখানে দেখতেই পাচ্ছি ভেম্বানাদ কিন্তু দীর্ঘতম, ভারতের দীর্ঘতম হ্রদ, সব থেকে লম্বা হ্রদ। নেক্সট আসবো মিষ্টি জলের হ্রদ। এই মিষ্টি জলের হ্রদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কি কি না, উলার হ্রদ। এই উলার হ্রদ আমরা দেখব এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার। তাহলে উচ্চতম হ্রদ কোনটা? সিকিমের চোলামু, চয়কার লয়াকার ময়হস্যু, চোলামু। আবার মণিপুরে আমরা দেখবো লোকটাক হ্রদ। এই লোকটাক হ্রদ হচ্ছে ভাসমান হ্রদ। এটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, নর্থ ইস্ট ইন্ডিয়ার।
মধ্যপ্রদেশের ভোজ হ্রদ, এটা সব থেকে পলিউটেড লেক, সর্বাধিক পলিউটেড লেক অফ ইন্ডিয়া। তাহলে এই তথ্যগুলো যদি তুমি একবারে, দেখো রেড কালার দিয়ে যেগুলো করা আছে, সেগুলো যদি একবারে করে ফেলি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে প্রশ্নই আসুক নিতে অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট, ভারতের দীর্ঘতম নদী কোনটি বলে দেখো, একটা ট্রিক্স দিয়ে দিয়েছে, যা সমুদ্রে প্রবাহিত হয় না। যমুনা, কারণ যমুনা গঙ্গার উপনদী। বাকি তাপ্তি, কাবেরী, গঙ্গা সবাই কিন্তু সমুদ্রে যায়। তাপ্তি যায় ক্যাম্বে বা খাম্বাত উপসাগরে, কাবেরী আর গঙ্গা যায় বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলে। তাহলে যমুনা কোথায় যায় দেখি, এইটা গঙ্গার গতিপথ, তাই তো? এই যমুনা গঙ্গার সাথে প্যারালালি আসছে, এসে গিয়ে কোথায় মিলছে? এলাহাবাদের কাছে প্রয়াগরাজে এরা মিলছে। মনে রাখবে, যমুনা হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী, সব থেকে বড় উপনদী বা লংগেস্ট ট্রিবিউটারি, দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা। গঙ্গারও আবার ভারতেরও। আবার দেখো, এই গঙ্গায় যাচ্ছে 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 মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটো ভাগ হয়ে গেল। একটার নাম হলো পদ্মা, পদ্মা চলে গেল বাংলাদেশে। আরেকটার নাম হলো ভাগীরথী। এখানে আর গঙ্গার নাম নেই, কেউ ভুল করবে না, অনেক সময় দিতে পারে। মুর্শিদাবাদ পর, ভাগ হওয়ার পর কোথাও আর এই নদীটার নাম গঙ্গা নয়, এই নদীটার নাম ভাগীরথী। যখন এটা হুগলি জেলায় ঢুকছে তখন এর নাম হুগলি নদী। এটাকে আমরা ভাগীরথী হুগলি নদী বলি, এটাকে যতই আমরা মৌখিক গঙ্গা বলি, এই নদীর নাম কিন্তু জিওগ্রাফিক্যালি গঙ্গা নয়। গঙ্গা কোথায় আছে তাহলে? পশ্চিমবঙ্গের মধ্যে মালদা আর মুর্শিদাবাদ, এইটুকু জায়গায়, তারপরে কিন্তু আর নেই। কেমন? তাহলে দেখো, পদ্মা নামে এটা বাংলাদেশে গঙ্গার এটা মেন শাখা, যেটা ঢুকে যাচ্ছে। এই ছবিটা দেখে তোমরা যদি একটু পড়তে পারো তাহলে ভালো হয়। গঙ্গার উপনদী, বিভিন্ন উপনদী আছে, ব্রহ্মপুত্রটাও দেওয়া আছে, ব্রহ্মপুত্র বিভিন্ন নাম আছে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এই ছবিটা যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু আমাদের পড়তে কি হবে না, সুবিধা হবে। নেক্সট, চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? দেখেই প্রশ্ন মনে হচ্ছে যাব বাবা, এত গন্ডগোলের প্রশ্ন। চিপকো আন্দোলন মোটামুটি সবাই আমরা জানি, তাই না? চিপকো আন্দোলন শুরু হয়েছিল উত্তরাখণ্ডে, চামোলি জেলায়। তাহলে ঝপ করে কেন রাজস্থান লেখা আছে? আর ম্যাডাম একবারও বললেন না যে প্রশ্নটা ভুল আছে? কেন? এইখানে যে পার্সপেক্টিভ দেওয়া আছে, সেই পার্সপেক্টিভে রাজস্থান হচ্ছে কি না কারেক্ট অ্যান্সার। কেন? আমরা যদি পরিবেশগত আন্দোলনের রূপরেখাটা দেখি, স্বাধীনতার পর প্রথম পরিবেশগত আন্দোলন হচ্ছে চিপকো আন্দোলন। এমন প্রথম পরিবেশগত আন্দোলন হচ্ছে চিপকো আন্দোলন। তার বহু বহু আগে বিষ্ণুই আন্দোলন হয়েছিল, যেখানে এই একইভাবে রাজার যে মেন রানী ছিলেন অমৃতা দেবী, তিনি স্থানীয় এলাকাবাসীকে নিয়ে ওই খেজড়ি গাছগুলোকে, খেজুর গাছ, খেজড়ি গাছগুলোকে জড়িয়ে জড়িয়ে ধরেছিলেন। তাহলে চিপকো আন্দোলনের যে মেন থিম, সেটা শুরু হয়েছিল কিন্তু বিষ্ণুই আন্দোলন থেকে। তাহলে যদি আমাকে উত্তরাখণ্ড না দেয়, তাহলে অবশ্যই আমাকে রাজস্থান দেবে, এবং দিয়েওছে তাই, দিয়েওছে তাই। তাহলে এই যে চিপকো মুভমেন্ট, এটার আসল থিম কিন্তু শুরু হচ্ছে বিষ্ণুই আন্দোলন থেকে, মানে প্রসেসটা। পরবর্তীকালে এটা আমরা 1973 সালে দেখবো আবার সেই একইভাবে চিপকো আন্দোলন হচ্ছে, এবং মানুষ কি করছে না তাতে অংশগ্রহণ করছে এবং সেই আন্দোলনকে সফল করে তুলবে। এখানে দেখবে আমি সাল, স্থান এবং কারা কারা নেতৃত্ব দিয়েছি, সেই ভাগে দিয়ে দিয়েছি, সেই ভাগেই কিন্তু পড়তে হবে। আজকে এসছে এটা কোথায় শুরু হয়েছিল প্রথম, পরের দিন আসতে পারে কে নেতৃত্ব দিয়েছিলেন, কবে শুরু হয়েছিল। কোথাও কিন্তু পরিবেশগত আন্দোলন সিলেবাসে মেনশন নেই, বাট দেখো প্রশ্ন পেয়ে গেলাম, তাই তো? এমন অনেক প্রশ্ন পেলাম যেগুলো সিলেবাসে আদৌ মেনশনই করা নেই।
এবার তার জন্য ভয় পেলে হবে না, যাব বাবা এবার কি ম্যাডাম অন্যান্য যেদিক সেদিক থেকে দেবে, মনের মধ্যে শঙ্কা রাখবে না। কোশ্চেন প্যাটার্ন দেখে বোঝা যায় থ্রাস্ট এরিয়া, মানে এক্সামিনারের পছন্দের এলাকা কোনটা। এই যে বোর্ড প্রশ্ন করছে তার পছন্দের এলাকা কোনগুলো, আমরা সেই পছন্দের এলাকাগুলো ধরে ধরেই কিন্তু পড়ব। তো সেটা তোমাদের পক্ষে করা অতটাও সম্ভব নয়, তাহলে প্রচুর কোশ্চেন স্টাডি করতে হবে। সম্ভব নয় বলবো না, অবশ্যই সম্ভব, কিন্তু সেই সময়টা হয়তো তোমাদের হাতে এখন নেই। তার জন্য আমরা আছি, আমরা অবশ্যই তোমাদের গাইড করে দেবো। আমাদের কম্পিটিটিভেও দেখবে প্রচুর বিভিন্ন সাবজেক্টে প্রচুর স্যার ম্যাডামদের প্রচুর ভিডিও আছে, সেগুলোও যদি দেখো সেগুলোও কিন্তু তোমাদের পক্ষে অনেক হেল্পফুল হবে। এবার এই ক্ষেত্রে দেখো মনে রাখবে যে চিপকো আন্দোলন স্বাধীন ভারতবর্ষের প্রথম পরিবেশগত আন্দোলন, কিন্তু এটা ইজারাদারদের এগেনস্টে হয়েছিল। আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে হয়েছিল, এবং এটাই একমাত্র আন্দোলন যেটা সরকারের বিরুদ্ধে করে আন্দোলনকারীরা সফল হয়। এই পাল্লাকাট জেলায় সাইলেন্ট ভ্যালির উপর যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছিল, সেটা বন্ধ হয়ে যায়, এবং তৎকালীন যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি নিজেই ওটাকে বন্ধ করে দেন। সুপ্রিম কোর্টে হেরে যায় কেস, এবং ইন্দিরা গান্ধী নিজেই ওটাকে বন্ধ করে দেয় যে না, এত বড় বায়োডাইভার্সিটি এটাকে নষ্ট করা যাবে না। তাহলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, তার কারণ এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন সরকারের বিরুদ্ধে সফল আন্দোলন। চিপকো আন্দোলনও সফল, বাট ওটা সরকারের বিরুদ্ধে ছিল না, ইজারাদারদের বিরুদ্ধে। এরপরেও আমরা দেখবো অনেকগুলো আন্দোলন হয়েছে, তাদের নেতৃত্ব কবে হয়েছে, কোন স্থান, সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ বহু বছর ধরে চলছে, স্টিল নাও, কিন্তু এরা এখনো সফলতা পায়নি। এর উল্লেখযোগ্য এখানে যে মেধা পাটেকার এনভায়রনমেন্টালিস্ট ইনি যুক্ত, আর অরুন্ধতী রায় বিশিষ্ট লেখিকা। তাহলে এই যে বুকস অথর ওই জায়গা থেকে এখানে রিলেট করেও কিন্তু প্রশ্ন আসতে পারে, কোন বিশিষ্ট লেখিকা নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত? অরুন্ধতী রায়। কেমন? নেক্সট দেখো, পরের প্রশ্নই একটু আগে যে দেখালাম, বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার প্রধান শাখাটি কি নামে পরিচিত? এই মাত্র দেখে ফেললাম কি নামে পরিচিত, না পদ্মা নামে পরিচিত, পদ্মা নামে গেছে। নেক্সট, এটা খানিকটা ভূগোলের প্রশ্ন, খানিকটা ইকোনমির প্রশ্ন। ডক্টর এম.এস. স্বামীনাথন ইনি একজন জিন তত্ত্ববিদ ছিলেন। তিনি কোন বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন? সবুজ বিপ্লব। এবার এখানে সবুজ বিপ্লব থেকে কে এটার মেন ছিলেন তার প্রশ্ন দিয়েছে, কিন্তু এই বিপ্লবগুলো কি? সবুজ বিপ্লব, হলুদ বিপ্লব, এগুলো হচ্ছে ভারতের কৃষি ক্ষেত্রের বিভিন্ন রকম শস্য, মাছ, দুধ ইত্যাদির অত্যধিক ফলন, র্যাপিড প্রোডাকশন, হঠাৎ করে সেই ধরনের যে ড্রাস্টিক চেঞ্জ, সেই চেঞ্জটাকে, হঠাৎ যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা কি বলছি? না বিপ্লব। দেখো এখানে রামধনু বিপ্লব বলে একটা টার্ম আছে, আমি ছবিগুলো দিয়েছি, পারলে কেউ স্ক্রিনশট পারো, যে কোন রেভলিউশন কার সাথে জড়িত। গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব, খাদ্যশস্য, মূলত গম, আবার বলছি মূলত গম। হোয়াইট রেভলিউশন, মিল্ক প্রোডাকশন, এই যে আমরা আমুল আমুল দেখি, এই আমুল কোম্পানি কিন্তু প্রথম তৈরি হলো এই সাদা বিপ্লব বা শ্বেত বিপ্লবের দ্বারা। নেক্সট, ইয়েলো রেভলিউশন, কি না অয়েল সিড, কেমন? অয়েল সিড, সূর্যমুখীর তেল, বিভিন্ন সর্ষের তেল ইত্যাদি। ব্লু রেভলিউশন, মাছের প্রোডাকশন বাড়ানো। গোল্ডেন রেভলিউশন, ফ্রুট, মেনলি কোনগুলো, মানে খুব ফ্রুট বলে কি সব ফ্রুটই? পানি ফল না, পানি ফল না, আপেল, চেরি, আঙুর, আম,
এই ধরনের জিনিসগুলো। ব্ল্যাক অর ব্রাউন রেভলিউশন, নন কনভেনশনাল এনার্জি মানে সোলার পাওয়ার, অচরিচালিত শক্তি, সোলার পাওয়ার, জিওথার্মাল পাওয়ার, বায়ু শক্তি, এগুলো। সিলভার রেভলিউশন মানে ডিমের প্রোডাকশন বেশি বাড়ানো। রাউন্ড রেভলিউশন মানে আলুর পরিমাণ বেশি বাড়ানো, প্রোডাকশন। পিঙ্ক রেভলিউশন মাংসের। গ্রে রেভলিউশন সারকে আরো উন্নত করা। আর লাস্ট হচ্ছে রেড রেভলিউশন, দ্যাট ইজ টমেটো। তাহলে এই জায়গাটা একটুখানি পড়ে রাখবে, কারণ এই জায়গাতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যে বিভিন্ন বিপ্লব গুলোর নাম, কোনটার জন্য কোন বিপ্লব, সেগুলো কিন্তু প্রায়শই আসে। তার মধ্যে সাদা, নীল, সবুজ, কালো, সাদা, নীল, সবুজ, কালো, আর হলুদটা কোনো কোনো সময়, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলছি, সাদা, নীল, সবুজ, কালো, মাঝে মাঝে হলুদ, ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো যদি নাও পড়তে পারি, যে কটার নাম বললাম সেই কটা পড়বো। নেক্সট, মাইকা কোন রাজ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়? মাইকার বাংলা কি? অভ্র। অভ্র। এখানে যে কটা দেশের এই স্টেটের নাম দেওয়া আছে, এর মধ্যে কোনোটাও হাইয়েস্ট প্রোডাকশন নয়, কোনো স্টেটেই কিন্তু সর্বাধিক প্রোডাকশন হয় না। তাহলে সর্বাধিক মাইকা পাওয়া যায় কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। আগে বিহারে পাওয়া যেত, কারণ বিহারের সাথে ঝাড়খণ্ড ছিল। এখন সর্বাধিক মাইকা পাওয়া যাচ্ছে অন্ধ্রপ্রদেশে। এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে মধ্যপ্রদেশে খুব সামান্য পাওয়া যায়, পশ্চিমবঙ্গ বা গোয়াতে তো তেমন পাওয়াই যায় না, আর পাওয়া যায় বিহারে। বিহারের কোন অংশটা, যেটা ঝাড়খণ্ড লাগোয়া। তাহলে এখানে যদি আমি নাও মুখস্থ করতে পারি, আমার যদি ধরো আমি ভারতের ভূপ্রকৃতি ভালো করে পড়ে গেছি, আমার খনিজ সম্পদ কোথায় পাওয়া যায় সব মনেই থাকে না ভাই। যদি আমি ভূপ্রকৃতি ভালো করে পড়ে যাই, তাহলে কিন্তু আমি এর উত্তর দিতে পারবো। কারণ এত তথ্য সবসময় মনে রাখা সম্ভব নয়, যত তুমি পড়ে যাও সবসময় মনে থাকবেও না। ওখানে গিয়ে একটা কিছু গুবলেট হবেই হবে, হয়ে যায়। তখন যদি না মনে করতে পারি, তখন আমি কিসের সাহায্য নেব? এইভাবে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গ কোথায় মাইকা পাওয়া যাবে। মাইকা কি ধরনের খনিজ? অভ্র। শীতে পাথরের পাতে পাতে থাকে, পশ্চিমবঙ্গে এরকম জায়গা নেই, গোয়াতে তো নেই। খুব অল্প হলে মধ্যপ্রদেশ। আর ঝাড়খণ্ডের সব থেকে বড় যে খনি, সেটা হচ্ছে কোডারমা। মানে সমগ্র ভারতের বা সমগ্র এশিয়ার উল্লেখযোগ্য খনি হচ্ছে কোডারমা। সেটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত, নিয়ার টু বিহার। তাহলে এই তথ্যগুলো কিছু না কিছু তো পড়ানোর সময় বলা হবে, তখন আশা করি এগুলো মাথায় থাকবে। সব যদি আমার মনে নাও পড়ে, ভয় পেয়ে যা বাবা এটা পারলাম না, ওরে হতাশ হয়ে ছেড়ে দেবে না, বেসিক রিজনিংটা লাগাবে। নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম ট্রেন, এই দেখো ট্রান্সপোর্টে ঢুকে গেল। দীর্ঘতম ট্রেন কোন কোন স্টেশনের মধ্যে চলে? প্রথম কিসে যেন সমস্যা হবে? ডিব্রুগড়, নালিয়া, ঠিক আছে, এটা হলো না, হবে না। তিরুবনন্তপুরম, এ তো কেরালায় অবস্থিত, আর ওটা নিউ দিল্লি, বাবা অনেকখানি রাস্তা। তাও তিরুবনন্তপুরম অনেকটা উপরে, দিল্লি তো অনেকটা নিচে, একেবারে তো এইখানে যায়নি। কন্যাকুমারী আর বারামুল্লা। বারামুল্লা হচ্ছে কাশ্মীর, আর কন্যাকুমারী। তাহলে ভারত তো উত্তর দক্ষিণে বেশি লম্বা, এটাই হওয়া উচিত ছিল, হলো না। তার কারণ এই ডিব্রুগড় কন্যাকুমারী, এ পুরো দক্ষিণ ভারত কভার করে প্রায় উত্তরের কাছ দিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের, বিহার গিয়ে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের উপর দিয়ে গিয়ে ডিব্রুগড় যাচ্ছে। আর ডিব্রুগড় হচ্ছে আসামের সেই শেষ প্রান্তে অবস্থিত। তাহলে এইটা হচ্ছে লংগেস্ট রুট। ভারতের লংগেস্ট রুট হচ্ছে ডিব্রুগড় টু কন্যাকুমারী, রেলের ক্ষেত্রে, সড়কের ক্ষেত্রে কিন্তু নয়, রেলের ক্ষেত্রে। দুটো গন্ডগোল করে ফেলবে না। এই যে এক্সপ্রেসটা চলে,
এই যে ট্রেনটা যায়, লংগেস্ট ডিস্টেন্স কভার করে, সেই ট্রেনটার নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস। ট্রেনটার নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস, যেটা এই এতখানি দূরত্ব কভার করছে। নেক্সট দেখো, এইবার ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন চলে এলো, খুব সোজা। সাইবেরিয়ান আইবেক্স কি? এই সাইবেরিয়ান আইবেক্স একটা গুরুত্বপূর্ণ প্রাণী, কিন্তু কারণ এগুলো বিরল, বিশাল বড় টাইপের বুনো ছাগল, দেখতে অনেকটা হরিণ হরিণের মতো দেখতে, বাট আইবেক্স হচ্ছে ছাগল, এক প্রকারের বুনো ছাগল। নেক্সট মাসাই মারা। মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ সমগ্র পৃথিবী জুড়ে বিখ্যাত, কারণ মাসাই মারার এত বড় ফরেস্ট। সেটা কোন দেশে অবস্থিত? কেনিয়া। কেনিয়াটা কোথায় অবস্থিত? আফ্রিকাতে। মাসাই মারা আফ্রিকা সবাই জানি। গ্যাবন, গ্যাবন খুব ছোট্ট দেশ। জাম্বিয়া হওয়া মুশকিল আছে। মালি তো নয়, তাহলে কি হবে? না, কেনিয়া। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো তথ্য আমরা যখন পড়াবো তখন তথ্যগুলো দিয়ে দেবো। দেখো এমনি নর্মাল জিকে টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের এই জায়গা থেকে আসছে, গ্লোবাল বা ওয়ার্ল্ড জিওগ্রাফির জায়গাটা থেকে। নেক্সট আসবো, শ্রীলঙ্কার রাজধানী কোনটি? এবার অনেকের মনে মতো, কেন ম্যাম কলম্বোই তো শ্রীলঙ্কার রাজধানী? আগে নাম ছিল কলম্বো, এখন নামটাও ভুল দিয়েছে, কারণ নামটা জয়বর্ধনা পুরা করতে না, শ্রী জয়বর্ধনা পুরা করতে, কিন্তু ওনারা শ্রীটা দেয়নি বলে আমিও দিইনি, তোমাদের বলবো বলে। এটার নাম হচ্ছে শ্রী জয়বর্ধনা পুরা করতে, নট অনলি জয়বর্ধনা পুরা করতে। এবার যদি না দেয় তো আমরা কি করবো? আমাদের এটাতেই কিন্তু যেতে হবে। তাহলে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রি, এর থেকে কি আসছে? নেবারিং কান্ট্রির রাজধানী গুলো। বড় জোর কি আসবে? এর সর্বোচ্চ শৃঙ্গ আর বৃহত্তম দীর্ঘতম নদী। তার বেশি মাথা ঘামাবোই না। পরে দেখো, মালে কোন দেশের রাজধানী? মালদ্বীপ। লাক্ষাদ্বীপ কোনো দেশ নয়, মরিশাস নয়, মালয়েশিয়াও নয়, মালদ্বীপ। এবার দেখো, দুটোই কিন্তু ভারতের প্রতিবেশী দেশ। তাহলে এটা ওই পার্ট থেকে এসছে প্রশ্নটা, নেবারিং কান্ট্রি। এবার মনে রাখবে, মালদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ, আর বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন। আবার এগেন, এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। ভারত যখন পড়ছি তখন গ্লোবটাও পড়ে রাখি, ওয়ার্ল্ডটাও পড়ে রাখি। এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এশিয়ার বৃহত্তম দেশ কি তাহলে চীন? না, রাশিয়া। এইখানে একটু পাল্টে গেল, এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। তাহলে এইরকম ধরনের প্রশ্ন কিন্তু গ্লোবাল যে সমস্ত জিওগ্রাফি আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে, তার থেকে আসবে। নেক্সট দেখবো, কোন দেশ 2026 সালে 164তম সদস্য হিসাবে ডাব্লিউটিও তে যোগদান করেছে? যত না জিওগ্রাফি, তার থেকে বেশি এটা কারেন্ট অ্যাফেয়ার্স। ডাব্লিউটিওটা কি? এটা ইকোনমিক জায়গা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা প্রশ্নটা ভুল টাইপ হয়েছে, মানে ভুল দেওয়াই আছে, 2026 সাল দেওয়া আছে, এটা হবে 2024 সাল। কেমন? 2026 সাল তো এখনো আসেনি, আসবে। তার আগে আর কি করে যোগদান করে ডাব্লিউটিও? কেমন? তাহলে হিসাব মতো এটা 2024 হবে, বাট কোয়েশ্চেন এটা 2026 দেওয়া ছিল। কেমন? বইতে আমরা প্রিন্ট কিন্তু 2026-ই পেয়েছি। তো তোমরা কিন্তু এটাকে ঠিক করে নিও, আমিও ঠিক করে দিলাম, কারণ 2026 তো আসেনি, এটা 2024 সাল। 164তম দেশ হিসেবে খুব রিসেন্টলি জয়েন করলো আফগানিস্তান। তালিবান শাসনে থাকার পরেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা কি? এমন একটা বিশ্বব্যাপী
বাণিজ্য সংস্থা যা বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যগুলোকে কন্ট্রোল করে এবং তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু তারা নিয়ন্ত্রণ করে। কপিরাইট, পেটেন্ট এগুলোও কিন্তু এই ডাব্লিউটিওরই দেখার কাজ। তাহলে এখানে একদম নবতম সদস্যকে আফগানিস্তান। নেক্সট দেখবো ডিব্রু সাইখোয়া, নামুরি, ওরাং এই জাতীয় উদ্যানগুলো কোন রাজ্যে পাওয়া যায়? হার্ডকোর মুখস্থের জায়গা, এটা মুখস্থ করতেই হবে। আরে যদি বা ভুলে গেলাম, একটু আগে ডিব্রুগড় আসামে পড়লাম তো, মোটামুটি অনেকেই জানি। তাহলে ডিব্রু যখন দেখতে পাচ্ছি, এটা নিশ্চয় উত্তরাখণ্ড তো হবেই না। দুটোর মধ্যে সমস্যা হচ্ছে, ওরাং, নামেরি এসব নাম দেখে অরুণাচল প্রদেশ না আসাম। ডিব্রু যখন পেয়ে গেছি তার মানে এটা আসামই হবে, কারণ ডিব্রুগড়। ডিব্রুগড় সাইখোয়া এই যে জাতীয় উদ্যান, এগুলো কিন্তু সবই আসামে অবস্থিত। কেমন? নেক্সট, কিয়োটো প্রোটোকল কোথাও বলা নেই, এনটিপিসি তে কোথাও বলা নেই। এটা আবার বিভিন্ন বায়ু দূষণ বা দূষণ নিয়ন্ত্রণ বা গ্লোবাল ওয়ার্মিং চেক করবার জন্য যে সমস্ত আন্তর্জাতিক চুক্তিগুলো নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে এই কিয়োটো প্রোটোকল। কেমন? এই কিয়োটো প্রোটোকল, জাপান শহরে, জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য কি ছিল? এর মূল উদ্দেশ্য ছিল গ্রিন হাউস গ্যাসগুলোর নির্গমন কমানো। গ্রিন হাউস গ্যাস বলতে কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি, নাইট্রাস অক্সাইড ইত্যাদি, এদের উৎপাদন বা নির্গমন কমানো। এরকম আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি আছে। এর মধ্যে কানাডার মন্ট্রিলে আয়োজিত মন্ট্রিল চুক্তি, মন্ট্রিল প্রোটোকল, সেটা কি জন্য না ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস। ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস কারা? মানে ওজোন গ্যাসের স্তর, ওজোন গ্যাসের যে স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যে পদার্থগুলো ওজোন গ্যাসকে নষ্ট করে দিচ্ছে সেগুলোকে আমরা বলছি ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস। তারা কারা? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, হ্যালোন, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, মূলত এই তিনটে। এইগুলোর উৎপাদন কমানোর জন্য আমরা দেখব মন্ট্রিল প্রোটোকল হচ্ছে। এটাও কিন্তু একটা আন্তর্জাতিক চুক্তি, কানাডার মন্ট্রিলে হয়েছিল। এবার অনেক সময় আমরা কি করি, এই দুটোকে গুলিয়ে ফেলি। দুটোই তো গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সম্পর্কিত। কিভাবে মনে রাখবো? কিয়োটো প্রোটোকল ফর গ্রিন হাউস গ্যাস, তাহলে কেজি, কেজি মনে থাকবে নিশ্চয়ই। আর ওম শান্তি ওম, ওম ওজোন গ্যাস মন্ট্রিল প্রোটোকল, ও এম, ওম আর কেজি। আরেকটা আন্তর্জাতিক চুক্তি এই ক্ষেত্রে না বললেই নয়, সেটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট। একদম রিসেন্টলি হয়েছে 2015 প্যারিস এগ্রিমেন্ট। সেইটাই আমরা কি দেখছি না গ্লোবাল ওয়ার্মিং যে করে হোক কমাতে হবে। গ্লোবাল ওয়ার্মিং কি না পৃথিবীর তাপমাত্রা যে ক্রমাগত বেড়ে যাচ্ছে, সেই তাপমাত্রা বৃদ্ধির হার কি কমাতে হবে। তার জন্য যা যা করণীয় সেটা করবার কথা এই প্যারিস চুক্তি বা প্যারিস এগ্রিমেন্টে বলা হলো। কোথায় হলো? ফ্রান্সের প্যারিস শহরে। এই তিনটে আন্তর্জাতিক চুক্তি কিন্তু অ্যাটলিস্ট আমাদের জেনে যেতে হবে, জানতেই হবে। আর সমগ্র পৃথিবীব্যাপী প্রথম পরিবেশগত আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে স্টকহোম সম্মেলন 1972 সাল। স্টকহোম সম্মেলন 1972 সাল। নেক্সট দেখি, নেক্সট প্রশ্ন দেখো, বলেছিলাম এই জনসংখ্যা থেকে সাধারণ প্রশ্নই আসে। 2011 সালে ভারতের জনঘনত্ব কত ছিল?
প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। এখান থেকে আর অন্য কিছুর গল্প নেই, শুধুমাত্র আমাদের এখানে ডেটাটা মুখস্থ করতে হবে যে কত ছিল এখানে। নেক্সট, এবার কৃষি থেকে প্রশ্ন, কি জাফরান কোথায় ব্যাপকভাবে উৎপাদিত হয়? এই ব্যাপকভাবে শব্দটা ভেবে যে বাবা জাফরান না জানি কোথায় কোথায় উৎপন্ন হয়, কোথাওই হয় না জম্মু কাশ্মীর ছাড়া। জম্মু কাশ্মীরের পামপুর জেলা, একটু লিখে রাখো পারলে, জম্মু কাশ্মীরের পামপুর জেলায় এই জাফরান উৎপাদিত হয়, আর কোথাওই হয় না। ইংলিশটা যদি দিয়ে দেয় কোনো সময় তাহলে মনে রাখবে জাফরানের ইংরেজি হচ্ছে স্যাফরন। স্যাফরন। এবার চলে আসি ভিক্টোরিয়া জলপ্রপাত। এটা কোন নদীর উপরে অবস্থিত? জাম্বেসি নদীর উপর অবস্থিত। দেখো এগুলো খুব কমন, ওয়ার্ল্ডের ভূগোল থেকে খুব কমন প্রশ্ন আসছে। কারণ ভিক্টোরিয়া জলপ্রপাত একটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত সমগ্র পৃথিবীর মধ্যে। সমগ্র পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত, কারণ এটা চ্যুতির ফলে সৃষ্ট জলপ্রপাত। চ্যুতির ফলে সৃষ্ট জলপ্রপাত, অন্যতম সুন্দর একটা জলপ্রপাত হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত। তাহলে যখন জলপ্রপাত রিলেটেড অন্য জিনিসগুলো মাথায় রাখি, যেমন বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত, এর নাম কি? স্যাল্টো অ্যাঞ্জেল, ভেনেজুয়েলাতে। ভেনেজুয়েলাতে স্যাল্টো অ্যাঞ্জেল। বিশ্বের সব থেকে সুন্দর জলপ্রপাত কোনটা? নায়াগ্রা জলপ্রপাত। কানাডা আর আমেরিকার সীমান্তে নায়াগ্রা নদীর উপর নায়াগ্রা জলপ্রপাত বিশ্বের সব থেকে সুন্দর। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটা? সরি, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? কাঞ্চিকল বা কুঞ্চিকল। কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের সরি, কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্টে, শিমোগা জেলায় ভারাহি নদীর উপর। আগে যদি কেউ পড়ে থাকো সরাবতী নদীর যোগ জলপ্রপাত, সেটা কেটে দেবে, কারণ এখন বর্তমানে হাইস্ট জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটকে ভারাহি নদীর উপর শিমোগা জেলায় অবস্থিত। কেমন? তাহলে এই জলপ্রপাত থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়ে গেলাম। নেক্সট দেখবো আন্টার্কটিকা গবেষণা যে বেস ভারত চালু করেছে, তার মধ্যে লেটেস্ট কোনটা? 2015 সালে যেটা চালু হয়েছে ভারতই। তাহলে সব থেকে প্রাচীন কোনটা? এখানে তিনটে হচ্ছে এই বেস। লোটাসটা অন্য এমনি প্রাইভেট একটা কোম্পানির নাম, যারা ওই লোটাসের সব কি সব মাখে সানস্ক্রিন তারা জানবে। দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে প্রথম বেস, প্রথম। প্রথম বেস দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে প্রথম বেস। কবে হলো? 1983-84। 1983-84। মৈত্রী তার পরে নির্মিত হলো 1989, 1989। এই 1989 এর পর আমরা প্রথম আবার এত বছর পরে দেখলাম আরেকটা অ্যান্টার্কটিকা রিসার্চ বেস তৈরি হলো 2015। তাহলে এই তথ্যটাও কিন্তু আমাদের একটু জানতে হবে। যদি দিয়ে দেয় প্রথম কোনটা হয়েছিল, মৈত্রী কবে হয়েছিল। নেক্সট দেখো বিজোড় বা অমিলটি খুঁজে বের করুন। সাইলেন্ট উপত্যকা, সিন্ধু উপত্যকা, সিলিকন উপত্যকা, দামোদর উপত্যকা। এই প্রত্যেকটা উপত্যকাই অ্যাকচুয়ালি নদী উপত্যকা। সাইলেন্ট উপত্যকা পাল্লাকাড নদীর উপর, সিন্ধু নদীর উপর, দামোদর নদীর উপর। সিলিকন ভ্যালিটা কি? সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে। ভারতবর্ষের সিলিকন ভ্যালি বলা হয়, কারণ এখানে এত আইটি সেক্টরের উন্নতি
এই আইটি সেক্টর কিসের উপর নির্ভর করে চলছে? ইনফরমেশন টেকনোলজি, মাইক্রোচিপস। এই মাইক্রোচিপস ইজ মেড বাই হোয়াট? মাইক্রোচিপস কি দিয়ে তৈরি? সিলিকন দিয়ে তৈরি। তাই ব্যাঙ্গালোরকে আমরা বলি ভারতের সিলিকন ভ্যালি, কিন্তু এটা তো কোনো নদী উপত্যকা নয়, তাই না? তাই জন্যে এটা কিন্তু অমিল। নেক্সট দেখবো ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট 2015 অনুযায়ী আয়তনের দিক থেকে সব থেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে এমনি এখন লাস্ট যে রেকর্ড তাই অনুযায়ী মধ্যপ্রদেশে সব থেকে বেশি ফরেস্ট ল্যান্ড আছে। কেমন? নেক্সট গ্রিন হাউস গ্যাস। এমন একটা গ্রিন হাউস গ্যাস যাকে আমরা লাফিং গ্যাস বলি। এবার এটা ফিজিক্সের কোশ্চেন না কেমিস্ট্রির কোশ্চেন না ভূগোলের কোশ্চেন? ফিজিক্স এখানে নেই, কেমিস্ট্রি না ভূগোল? এটা ভূগোলও বটে, কেমিস্ট্রিও বটে। তাহলে কোন গ্রিন হাউস গ্যাসকে আমরা লাফিং গ্যাস বলি? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাফিং গ্যাস। কেমন? নেক্সট আবার আমরা চলে আসলাম কিসে? সৌরজগৎ, যেখান দিয়ে শুরু করেছিলাম। কোন গ্রহটিকে বামন গ্রহ বলা হয়? প্লুটো। কেন? তার কারণ এই বামন গ্রহ হচ্ছে সেই সমস্ত গ্রহ যারা তাদের কক্ষপথে কিছু আসলে, হঠাৎ করে উল্কা টুলকা চলে আসলো, কিছু ঢুকে গেল, তাকে সরিয়ে দিতে। তাহলে এখানে যে কটা দেওয়া আছে, চাঁদ তো কোনো গ্রহ নয়, চাঁদ তো উপগ্রহ। একমাত্র প্লুটোকেই আমরা বামন গ্রহ বলছি। এবার দেখো চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা ভুল? শনি এটা একটা গ্রহ, সবাই জানি। সূর্য এটা একটা স্টার। টাইটান সব থেকে বড় উপগ্রহ সৌরমণ্ডলের, সৌরজগতের। কার উপগ্রহ টাইটান? শনির। মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়েটা কি নক্ষত্র মণ্ডল? না। এখানে একটু তথ্য জানার দরকার আছে। মিল্কি ওয়েটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যালাক্সি। গ্যালাক্সি বা ছায়াপথ, বাংলায় ছায়াপথ। মিল্কি ওয়ের বাংলা নাম কি? আকাশগঙ্গা। মিল্কি ওয়ের বাংলা নাম হচ্ছে আকাশগঙ্গা। এর নক্ষত্র মণ্ডলটা কি? আমরা ছোটবেলায় কালপুরুষ, সপ্তর্ষি এগুলো করেছিলাম। যখন বিভিন্ন নক্ষত্র একটা প্যাটার্ন তৈরি করে তখন তাকে আমরা বলছি নক্ষত্র মণ্ডল বা কনস্টেলেশন। আর এই যে আকাশগঙ্গা ছায়াপথ, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই আমাদের যে ইয়েটি অবস্থিত, সৌরজগৎ, সৌরমণ্ডল, সোলার সিস্টেমটি অবস্থিত। সূর্য এবং তার অন্যান্য গ্রহগুলো অবস্থিত। তাহলে এটার নাম কি? না আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। এটা একটা গ্যালাক্সি বা ছায়াপথ, অসংখ্য নক্ষত্র নিয়ে তৈরি। আচ্ছা, এর মধ্যে একটা বোধহয় আমি বলতে বলতে চলে গেছি, বলা হয়নি। প্ল্যানেট 9 কি? কেমন? প্ল্যানেট 9 হচ্ছে একটা থিওরি। কেন প্ল্যানেট 9? এখন আমাদের মোট গ্রহের সংখ্যা কত? 8। আর প্লুটোকে আমরা বামন গ্রহ ধরি। এই প্ল্যানেট 9 হচ্ছে, বলা হচ্ছে যে আউটার সোলার সিস্টেম, মানে সৌরজগতের থেকে অনেকটা দূরে, তার এফেক্ট অতটা নেই, এরকম একটা বিশাল বড় বরফের গ্রহ। এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এখনো পর্যন্ত এই প্ল্যানেট 9 এর অস্তিত্ব কিন্তু প্রমাণিত হয়নি। তাহলে প্ল্যানেট 9টা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। ভাবো, এটাও কিন্তু দিয়ে রেখেছে প্রশ্ন। কেমন? তাহলে এই জায়গাগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা এইটুকু 30টা মাত্র কোয়েশ্চেন আলোচনা করলাম, তার মধ্যে সৌরজগৎ থেকে অ্যাটলিস্ট 3টে কি 4টে প্রশ্ন বোধহয় পেলাম, তাই না? এবার কয়েকটা জায়গা, কয়েকটা তথ্য রেলওয়ে সম্বন্ধে, যেগুলো আমাদের না জানলেই নয়, যেখান থেকে আমাদের প্রশ্ন, ছোট ছোট জিকের প্রশ্ন আসতেই পারে। যেহেতু এটা আমার পরিবহনের মধ্যে অন্তর্গত, তাই আমি এটা তোমাদের দিয়ে দিলাম। কেমন?
মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে এটা। লার্জেস্ট ন্যাশনাল রেলওয়ে সিস্টেম, লার্জেস্ট সিস্টেম আমাদের যে ইন্ডিয়ান রেলওয়েটা। ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ার আর ওয়ার্ল্ডের 9th লার্জেস্ট এমপ্লয়ার এই রেলওয়ের, এটা মনে রাখতে হবে। প্রাথমিক পর্বে আমাদের যে রেলওয়ে সিস্টেমটা, এটা 6টা আঞ্চলিক বিভাগে বিভক্ত ছিল, 6টা। কেমন? পরবর্তীকালে আমরা দেখবো প্রথমে 4টে, তারপরে আবার বাড়িয়ে 6টা করা হয়েছিল। এরপরে আমরা দেখবো যে এটা কিন্তু আরো বাড়ছে। কটা বেড়েছে লাস্ট আমরা দেখবো। 1969 প্রথম যে যে হাই স্পিড ট্রেন আমরা দেখি, সেটার নাম কি? রাজধানী এক্সপ্রেস। প্রথম চালু হলো দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস মার্চ 1969। কত কিলোমিটার বেগে? 120 কিলোমিটার পার আওয়ার। ফার্স্ট মেট্রো কবে চালু হচ্ছে? আমরা দেখছি 1984 24শে অক্টোবর কলকাতাতে। এরপরে এখন সব মেট্রো সিটি গুলোতেই মেট্রো রেল আছে। খুব গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত ব্যাপারে, যেগুলো হচ্ছে একদম লেটেস্ট তথ্য। 2015-তে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তার আগে ডিজেল দেখেছি, তার আগে আমরা দেখেছি, কি বলে তোমার ওর নাম বলো, বিভিন্ন লোকোমোটিভ ওয়ার্ক দেখেছি। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দিয়ে চালিত ট্রেন আমরা প্রথম দেখলাম 2015-তে, রোহটাক রেওয়ারি ডেমু প্যাসেঞ্জার। হরিয়ানার রোহটাক থেকে রেওয়ারি পর্যন্ত এটা গেছে। কবে? না 2015 সালে। 2015 সালে। কেমন? নেক্সট, ফার্স্ট ডিজেল লোকোমোটিভ, মানে ডিজেল চালিত ট্রেন 1954 সালে শুরু হচ্ছে। ফার্স্ট লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং কোথায় হচ্ছে? চিত্তরঞ্জন। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি মাদ্রাজ প্রথম হচ্ছে। আইসিএফ, যেটা তোমরা দেখো এখন ট্রেন আসে আইসিএফ লেখা, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। এয়ার কন্ডিশন ট্রেন প্রথম চালু হলো 1956 হাওড়া থেকে নিউ দিল্লি। তাহলে এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু একটুখানি আমাদের মনে রাখতে হবে। রিসেন্ট আফটার 2020 কি ইনোভেশন আসলো রেলওয়েতে? রেলওয়ে অ্যানাউন্স করেছে যে নেট জিরো কার্বন এমিশন, মানে মালগাড়ি টালগাড়ি কোনো ক্ষেত্রে আমরা কার্বন এমিশন করব না। আর কি করব? স্টেশন গুলোতে রেন ওয়াটার হারভেস্টিং করব, মানে জলের সঞ্চয়। ট্র্যাকের দুপাশে গাছপালা লাগাবো। পাওয়ার ট্রেন চালাতে হবে। সোলার অ্যান্ড উইন্ড জেনারেশন হতে হবে। আর সাস্টেনেবল এলইডি লাইট সব স্টেশনে। এগুলো হচ্ছে নিউ অ্যানাউন্সমেন্ট। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2020 সাল ইন্ডিয়ান রেলওয়ে তারা প্রাইভেট প্যাসেঞ্জার ট্রেন চালু করলো, মানে প্রাইভেটাইজেশন। দেখো, কোয়েম্বাটুর থেকে শিরদি চালু হলো 14 জুন 2022। সাউথ রেল স্টার বলে একটা কোম্পানি, ওরা হসপিটালিটি ইত্যাদি ইত্যাদি সবই দেখে, তারা এটাকে কিন্তু অপারেট করবে, মানে প্রাইভেট প্যাসেঞ্জার ট্রেন। ইজ নট রান বাই গভর্নমেন্ট, ইজ রান বাই দ্য প্রাইভেট কোম্পানি। সেটা ফার্স্ট 2022 সালে আমরা দেখবো কোয়েম্বাটুর থেকে চালু হচ্ছে, সাউথ ইন্ডিয়া, কোয়েম্বাটুর টু শিরদি। তাহলে এই তথ্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জিওগ্রাফির ক্ষেত্রে ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়া, এই ক্ষেত্রে যেটা মনে রাখবে, স্টেশন কোড কবে এস্টাবলিশড হয়েছে এত মনে রাখার দরকার নেই। ইন্ডিয়ান রেলওয়ের কটা জোন আছে? এই দেখো, প্রথমে 6টা জোন, এবং তার হেডকোয়ার্টার কোথায়, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাট লিস্ট যে প্রথম দিকের গুলো, সেগুলো তো মনে রাখতেই হবে।
অ্যাটলিস্ট প্রথম দিকের গুলোকে আমাদের প্রথম 6টাকে মনে রাখতেই হবে। তারপরে আমরা এগুলোকে আবার ভাগ করেছি কলকাতা মেট্রো, ইস্ট সেন্ট্রাল, সাউথ ইস্ট, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, কেমন? এইভাবে ধীরে 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 এখন অব্দি বেশ অনেকগুলোই ভাগ হয়েছে, লাস্ট সাউথ কোস্টটা ভাগ হয়েছে। তাহলে এই যে জোনগুলো, এই জোনগুলোকে কিন্তু আমাদের খুব যত্ন সহকারে অন্তত প্রথম 6টা জোন যে হয়েছিল সেটা আর তাদের হেডকোয়ার্টার এবং নবতম যে সমস্ত জোন হয়েছে তার হেডকোয়ার্টারটা অন্তত পড়ে যেতে হবে। তুমি কোড কবে স্থাপিত হয়েছে ইত্যাদি ইত্যাদি বলবো না, দরকার নেই। মনে রাখবে 1951-52 সাল থেকেই মোটামুটি রেলওয়ে বোর্ড কিন্তু বিভিন্ন জোনাল ডিভিশনে বা রিজিয়নাল ডিভিশনে ভাগ হয়েছে এবং তার সদর দপ্তর হয়েছে। এছাড়া দিল্লি থেকে একটা ট্রেন চালু হয়েছে তেজাস। এই তেজাস প্রাইভেট, রান বাই প্রাইভেট প্যাসেঞ্জার ট্রেন। এগুলো হচ্ছে নিউ মডিফিকেশন ইন রেলওয়ে সিস্টেম। তাহলে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আরো অনেক কিছুই আছে যেগুলো হয়তো আমি তোমাদের দিচ্ছি না বা দরকারও নেই অত। মিনিমাম যেগুলো খুব উল্লেখযোগ্য সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এর ভেতর থেকে আগামী দিনে প্রশ্ন আসতে পারে। দেখো, আমার যা বলবার ছিল মোটামুটি আশা করি খানিকটা হলেও গাইড করতে পারলাম। কতটা পারলাম সেটা তোমরাই বলবে। কেমন? এবার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করো। আচ্ছা, সঞ্চিতা বর্মন, বলো। কেউ কি বলতে পারছো না? মানে মাইক্রোফোন অফ করা আছে কি? না না ম্যাডাম, মাইক্রোফোন খোলা আছে, ওরা চাইলে আনমিউট করে কথা বলতে পারে। আচ্ছা ম্যাডাম আচ্ছা, বলছিলাম কোয়েশ্চেন নাম্বার 12 and 16টা যদি স্লাইডটা একবার দেখান। 12 and 16 দাঁড়াও বাবা, বন্ধ করে দিলাম, দাঁড়াও। মাচাই মারা হচ্ছে কেনিয়া, হ্যাঁ। 12 স্বামীনাথন সবুজ বিপ্লব, এটাও দরকার। দেখো, ওকে ম্যাম, থ্যাংক ইউ। বেশ, বলো। আর যদি কারো কোনো বক্তব্য থাকে তাহলে বলো। একটু হলেও তোমাদের গাইড করতে পারলাম কি, যে কিভাবে করবে, কতটুকু ভাবে প্রস্তুতি নেবে। বিশাল বড় এলাকা থেকে ভয় পাবে না কেউ। বেশ, সবাই মোটামুটি চ্যাটেই আনসার করছে আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ টু অল অফ ইউ। সীমা বারিক, সীমা জানা, আরো অনেকেরই গেছে, যেগুলো আমি খুব তাড়াতাড়ি যাচ্ছে। বাপ্পা 2-3বার দেখলাম মেসেজ করেছো। থ্যাংকস টু অল অফ ইউ। কেমন? পূজা এই ক্লাসেও আছো? হ্যাঁ ম্যাম, আছি। আচ্ছা, মানে আমাদের পূজাগুই বিএসসিসিআই কোনো ক্লাস মিস করে না, তাই তো? ম্যাম আসলে আমার মায়ের ক্যান্সার হয়েছে, আমি বিগত 1 বছর প্রায় পড়াশোনার বাইরে ছিলাম, এবার আবার শুরু করেছি ওই জন্য গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশনের জন্য। ডোন্ট ওয়ারি, হ্যাঁ, পারবে নিশ্চয়ই পারবে। তোমার এমনি যথেষ্ট কনসেপ্ট ক্লিয়ার আছে, পারবে। ভালোই তো রেডি ছিলে তুমি। আর থ্যাংক ইউ।